জন্মই হয়নি তার আগেই জন্মের শংসাপত্র তৈরি, জন্মের 2 মাস আগেই বার্থ সার্টিফিকেট। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে এত বড় জালিয়াতির পর্দাফাঁস। কিভাবে জালিয়াতি হয়েছে, কিভাবেই বা এত বড় জালিয়াতি ধরা পড়লো, এইসব বিষয়ে জানবো। আনিস উদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিস, কিভাবে পর্দা ফাঁস হলো এত বড় জালিয়াতির? কি জালিয়াতি করা হয়েছিল, কতদিন ধরে চলছিল এই জালিয়াতি, এর পিছনে কারা? একেবারেই দেখো, এশায়ার প্রক্রিয়ায় যে নথি জমা করা হয়েছিল সেই নথিতেই জন্ম শংসাপত্রেই দেখা যায় যে জন্মের 2 মাস আগেই সেই জন্মের শংসাপত্র রেজিস্ট্রেশন হয়েছিল এবং এই ঘটনায় নির্বাচন কমিশনের রোল অবজারভারদের নজরে আসে। এরপরে কিন্তু দক্ষিণ 24 পরগনার যে ইলেকশন কমিশন অফিসার রয়েছে তাকে এই ঘটনার তদন্ত করার জন্য জানানো হবে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। তবে এই ঘটনায় আমরা মগরাহাট 2 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলি। তিনি জানিয়েছেন যে ধরনের যে শংসাপত্র তাদের সামনে এসছে এবং সেখানেই যে স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে, পিএইচসি স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে এবং যে স্ট্যাম্প ব্যবহার করেছে সেই ধরনের কোনো সরকারি প্রতিষ্ঠান মগরাহাট 2 নম্বর ব্লকে নেই। তবে কি কারণে বা কারা এই ধরনের জালিয়াতি করছে তার জন্যই কিন্তু ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকেই কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে ব্লকের বিডিও এবং মগরাহাট থানার ওসি সম্মিলিতভাবে এই কমিটি তদন্ত শুরু করেছে এবং অন্যদিকে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও ব্লক স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে কিন্তু চিঠি করে জানানো হয়েছে। তবে এই যে শংসাপত্র যা সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তির এই জন্ম শংসাপত্র, সেখানে তার জন্মের 2 মাস আগেই কিন্তু এই রেজিস্ট্রেশন করা হয়েছে। তবে কিভাবে এই রেজিস্ট্রেশন হলো, কে বা এই রেজিস্ট্রেশন করলো, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে। আনিস, এই যে 1990 সালের বার্থ সার্টিফিকেট করা হলো, 1990 সালের 30শে অক্টোবর জন্মের তারিখ রয়েছে নথিতে, তার মানে ওই প্রায় 30 বছর আগের ঘটনা। তার মানে ওই সময় কি এইরকম আরো অনেক জাল সার্টিফিকেট তৈরি করা হয়েছে? এইরকম সম্ভাবনা থাকতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তবে এই যে ঘটনা, অর্থাৎ যেভাবে জালিয়াতি করা হয়েছে, যেখানে কিন্তু স্ট্যাম্প নকল করা হয়েছে, যেটা ব্লক স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি করা হচ্ছে যে কোনো শিশু জন্মালে তার 72 ঘন্টা পর কিন্তু এই জন্মের শংসাপত্র ইস্যু করা হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 মাস আগে এই ইস্যু করা হয়েছে জন্ম শংসাপত্র এবং সেখানে স্ট্যাম্প নকল করা হয়েছে। যে স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে সেই নামের কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান মগরাহাট 2 নম্বর ব্লকে নেই, এমনটাই কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে একদমই আছে। এখানে সন্দেহ হয় তারপরেই ধরা পড়ে এত বড় জালিয়াতি। আনিস, ধন্যবাদ। বার্থ সার্টিফিকেটে যেহেতু ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন অফ বার্থের একটা অমিল রয়েছে এবং ওখানে আমার হসপিটালের যে নামটা মগরাহাট পিএসসি দেওয়া রয়েছে, উপরে অবশ্য লেখা আছে মগরাহাট বিপিএসসি, কিন্তু স্টাম্পটাও মগরাহাট পিএসসি, কিন্তু আসলে মগরাহাট পিএসসি বলে কোনো হসপিটাল আমাদের এখানে এক্সিস্ট করে না। আমাদের হচ্ছে মগরাহাট, মানে মগরাহাট রুরাল হসপিটাল বা মগরাহাট বিপিএসসি। এবং এই যে সার্টিফিকেটটা, এটা একটা সাসপিসিয়াস সার্টিফিকেট। এই সংক্রান্ত সমস্ত তথ্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি চিঠি করেছি। সরকারি পোর্টালে মৃত, তাই পাচ্ছেন না তপশিলি বন্ধুর 1000 টাকা। অভিযোগ, পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে জানিয়েও কাজ হয়নি। আর এতেই বিপাকে পড়েছেন খড়িবাড়ির জ্যোৎস্না মণ্ডল। আবার হাওড়ায় একজনের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকছে বলে অভিযোগ। শিলিগুড়ির খড়িবাড়ির বারাসাত ভিটা, এখানকার বাসিন্দা জ্যোৎস্না মণ্ডল, বয়স 72। সরকারি পোর্টালে তিনি মৃত, তাই সরকারি সুযোগ সুবিধা বন্ধ। অভিযোগ, 2024 সালের মার্চের পর থেকে জ্যোৎস্নার অ্যাকাউন্টে তপশিলি বন্ধুর 1000 টাকা ঢোকেনি। খোঁজ নিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, তাই তপশিলি বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে না। জ্যোৎস্নার দাবি, পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে বারবার জানিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। আমি 2 বছর থেকে ভাতাটা পাইতেছি না। আমি একটা অসুস্থ মানুষ, আমার খুব অসুবিধা হইতেছে। কেন ভাতাটা পাইতেছি না, এত দৌড়াদৌড়ি করতেছি সব জায়গায়। আপনাদের কাছে আবেদন করছি, যেমনি হোক আমার ভাতাটা যত তাড়াতাড়ি চেষ্টা করুন। আমি তো বাঁচা আছি, কেন আমার মৃত্যু দেখায়, কিংবা আমার বাজে কথা বলে। 2 বছর থেকে বন্ধ। 12 মাস আমার ওষুধ লাগে, আমি ওষুধ ছাড়া একদিন চলতে পারি না। ওনারা কালকে এসেছিলেন,
যত খবর পেলাম তো এই অভিযোগটা জানিয়েছেন। তো যেটা আমরা খোঁজ নিয়ে দেখলাম, ওনাকে বললাম যে একটা চিঠি করতে, অ্যাপ্লিকেশন করতে, তারপর আমরা যে ব্যবস্থা নেওয়ার নেব। সমস্যাটা তো আমাকে দেখতে হবে কোথায় হয়েছে। উনি এখন চিঠি দিক, আমরা তো জানতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা ইনকোয়ারি করছি কোথায় সমস্যা হয়েছে। চিঠি দিলে আমরা ওটা ঠিক করে দেব। হাওড়ার হালদারপাড়ার বাসিন্দা কবিতা দাস 2021 সালের লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেন। তার দাবি, অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এরপর একাধিকবার লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেও কাজ হয়নি। সম্প্রতি তিনি এক আইনজীবীর দ্বারস্থ হন। তিনি খোঁজ খবর নেন। কবিতা দাসের দাবি, তখনই জানতে পারেন 2021 সালেই তার আবেদন মঞ্জুর হয়েছে। তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে, যার নাম কে দাস। এ নিয়ে সমাজ কল্যাণ দপ্তরের দ্বারস্থ হন কবিতা। তার অভিযোগ, কাজের কাজ কিছুই হয়নি। স্টেটমেন্ট থেকে তখন আমি দেখছি যে এরকম আমার টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকছে। সরকারি তখন আমি সমাজ কল্যাণ দপ্তরে তার আগেই গেছি, আমি 5 বছর কেটে গেল, আমি দুয়ারে দুয়ারে ঘুরলাম। আজকে আমি সমাজ কল্যাণ দপ্তরের কাছে গেলে আজকে সমাজ কল্যাণ দপ্তর আমাকে দূর দূর করে তাড়ায়, কারণ আমি নাকি বিরক্ত করি। আমি কেন পাবো না? দিতে আমাকে টাকা দিচ্ছে, তাহলে আমার টাকাটা যদি অন্য লোক পায় তাহলে আমাকে নতুন করে করতে হবে কেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, এত লক্ষ লক্ষ লোক পাচ্ছে, লক্ষ লক্ষ মহিলা পাচ্ছে, উনি পাচ্ছেন না, এটা তো মানে আশ্চর্যজনক ব্যাপার। তো উনি যদি যোগাযোগ করতে পারেন আমরা তাহলে ব্যবস্থা নিতে পারি, আমরা বলে দেখতে পারি কিভাবে কি ডিএমকে বলে দেবো। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। রাজবংশী কুড়মালি ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার আর্জি কেন্দ্রের কাছে। এই আর্জি রাজ্যের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন মুখ্য সচিব। রাজবংশী এবং কুড়মালি ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে চিঠি মুখ্য সচিবের। শুধু তাই নয়, উপজাতিদের শাড়ি ও সারনা ধর্মের স্বীকৃতিরও প্রস্তাব দেওয়া হয়েছে। 5মবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিল নবান্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন মুখ্য সচিব। রাজবংশী কুড়মালি ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার আর্জি এবং একই সঙ্গে উপজাতিদের শাড়ি ও সারনা ধর্মের স্বীকৃতি। তরুণ ব্রিগেডকে সামনে রেখে 21-এর ভোটে লড়েছিল সিপিআইএম। 26-এর আগে সেই তরুণ ব্রিগেডেই ভাঙন। প্রতীকুরকে এবার অন্য প্রতীকে দলীয় পদ ছাড়ার কথা জানিয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে রবিবার চিঠি দেন প্রতীকুর রহমান। চিঠিতে লেখেন, আমি প্রতীকুর রহমান, পার্টির সর্বক্ষণের কর্মী। সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছি না। মানসিক দ্বন্দ্বের সঙ্গে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় আমি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব তৎসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপর সরাসরি নিশানা করেন মোহাম্মদ সেলিমকে। রতনে রতন চেনে, উনি চেনে হুমায়ুন আর শতরূপ, উনি চেনে নিজের সিট। সেটা যদি সত্যি হয় তাই। কেউ কেউ নিজে জেতার জন্য কখনো হুমায়ুনের সঙ্গে বসতে পারেন, কখনো নওশাদ সিদ্দিকীর সঙ্গে বসতে পারেন, কখনো অধীরবাবুর সঙ্গে বসতে পারেন। পশ্চিমবঙ্গে অন্য কেউ কোথাও গেলে তাকে স্বার্থলোভী বলা হবে। আমাকে অব্যাহতি দিন আমি বলিনি, শব্দটা আবারও পড়বেন, আমি অব্যাহতি নিলাম। তো ফলে উনি রাখলো কি না রাখলো কি যায় আসে? কুমিরও তো কাঁদে। বাংলার প্রবাদ বাক্য যে কুমিরের মরা কান্না। দীর্ঘ 3-4 মাস এই চোখ দিয়ে এত জল বেরোয়েছে যে চোখের মধ্যে আপনি জলের লেশ মাত্র দেখাতে পারবেন না, শুধু ঘৃণার আগুন দেখাতে পারবেন। যে চোখের জলগুলো পড়েছে সেই চোখের জলের মূল্য উনি দিতে পারবেন তো? আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার। তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ। আমাদের পার্টিতে গত 1.5-2 মাস থেকে কয়েকটা অভিযোগ আসে। তখন আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। শুধু প্রতীকুরই নন, সিপিআইএম এর আরো কয়েকজন নেতাকে নিয়ে গুঞ্জন, যেমন দীপশিতা ধর। তিনি সিপিআইএম এর নিজের সদস্য পদ এখনো রিনিউ করাননি। এতে তৈরি হয়েছে জল্পনা। আমাদের পার্টিতে 31শে মার্চ পর্যন্ত নবীকরণের সুযোগ থাকে এবং আমার মেম্বারশিপ যেহেতু দিল্লিতে, আমাকে যদি মেম্বারশিপ রিনিউ করতে হয় আমাকে দিল্লিতে যেতে হবে। তাই আমি যদি দিল্লিতে না যাই
তাহলে আমি নবীকরণটা করবো কি করে? 31শে মার্চ মানে 1.5 মাস সময় রয়েছে। এখন এই যে এত তৎপরতা, এত উদ্বিগ্নতা কিসের জন্য? তাহলে এই জল্পনাগুলো ছড়িয়ে দেওয়া নির্বাচনের একদম আগে, আরো বেশি কনফিউশন তৈরি করা, সেটা ছাড়া কিছুটা ক্ষেত্রে ষড়যন্ত্র ছাড়া আমি তো এটার কোনো খুব লজিক খুঁজে পাচ্ছি না। কে করেছেন, কে লিক করেছেন এটা জানা যাচ্ছে না, ফলে অস্বস্তি হয়েছে। আরেকজনকে নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। সৃজন ভট্টাচার্য, এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নানা মহলে জল্পনা, প্রতিকূলের পর কি সৃজন? আমি কোথাও বলেছি আমি সিপিএম ছেড়ে অন্য কোথাও যাচ্ছি? যারা এটা ভাসিয়ে দিয়েছেন যে সৃজন তৃণমূলে চলে যাচ্ছে, তারা বলতে পারবেন তারা কেন ভাসিয়েছে। পার্টিতে অনেক সময় অভাব, অভিযোগ, অপ্রাপ্তি, না পাওয়া, খারাপ লাগা অনেক সময় তৈরি হয়। ফিরে আসুক, যা মান অভিমান আছে, যা কথা আছে, প্রয়োজনে একসাথে পার্টির ভিতরে বলবো। পার্টিতে ফিরে আয়, একসাথে সবাই মিলে তোর কথা শুনবে। সিপিআইএম এর আরেক নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও জোর জল্পনা। সায়নের দাবি, সম্প্রতি তাকে বিজেপি থেকে ফোন করা হয়। একবার না, টোটাল 3 বার ফোন করা হয়েছে 2টি আলাদা আলাদা নাম্বার থেকে। তাদের যে কেন্দ্রীয় টিম, সেই কেন্দ্রীয় টিমে যারা এই সমস্ত কাজকর্ম করছে তাদের তরফ থেকেই ফোন আসে আমার কাছে। আমাকে আহ্বান জানান যে তাদের সাথে বসবার জন্য, তাদের এক কেন্দ্রীয় নেতৃত্ব এবং এক পর্যবেক্ষকের সাথে বসবার জন্য, সামনের বিধানসভা নির্বাচনের জন্য অন্য দল থেকে এনে তাদেরকে সেই দলে প্রার্থী করা হয়। 2019-এ দেখেছি, 2021-এ দেখেছি, 2024-এর ভোটেও আমরা দেখেছি। সেই কারণেই ওনারা ফোন করেছেন। গতবারের বিধানসভা ভোটে এ রাজ্যে খাতা খুলতে পারেনি বামেরা, কিন্তু এখনো তারা এ রাজ্যের রাজনীতিতে প্রাসঙ্গিক। কারণ বামপন্থীদের একাংশ যেদিকে হেলে পড়ে সেই দল ডিভিডেন্ড পায়। সেই বামেদের তরুণ ব্রিগেডেই ভাঙন। রাজ্য সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রতিকুর রহমান। এই নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দেখান কলার খোসা। এই দৃশ্য দেখে অনেকেরই প্রশ্ন, কলাটা কে খেলেন আর খোসাটা কার হাতে রইল? পিছলে পরে কলার খোসার মতো বললে কলার খোসা এই জন্য রাস্তায় পড়ে থাকলে তুলে নিতে হয়। আর তেমনি যদি কেউ কলার খোসায় হোক, বানের জলে হোক, যদি কেউ পড়তে যায়, সহযাত্রী, সহমর্মী, তখন তাকে হাত বাড়িয়ে তাকে ধরতে হয়, তাকে বাঁচানোর চেষ্টা করতে হয়। এটা খুবই বেদনাদায়ক। নিউজ 18 বাংলা। বিজেপিতে ভাঙন। কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা যোগ দিলেন তৃণমূলে, যা ভোটের আগে পদ্ম শিবিরের কাছে ধাক্কা বলেই অনেকের মত। মানতে নারাজ বিজেপি। বিষ্ণুপ্রসাদ শর্মা 2021 সালে বিজেপি টিকিটে কার্শিয়াং থেকে ভোটে লড়েন, বিধায়ক হন। বৃহস্পতিবার তিনি বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। আমাকে এখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। আমি আজকে এখানে কিটান করে বলতে পারবো, ভারতীয় জনতা পার্টি গোর্খা জাতিকে কিচ্ছু দিবে না, একটা সুতা ধাগাও দিবে না, শুধু শোষণ। তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে? 2026-এর লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ঢুকবে। বিষ্ণুবাবুর যাওয়াতে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি পতিত দুরস্থান, বরঞ্চ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কতখানি প্রশ্নের মুখে পড়বে সেটা সময় আপনাদেরকে বুঝিয়ে দেবে। ভোটের মুখে বিজেপিতে ভাঙন। অনেকের মতে এটা উত্তরবঙ্গে পদ্ম শিবিরে অস্বস্তি বাড়াবে, কারণ উত্তরবঙ্গে 19-এর তুলনায় অনেকটাই শক্তি হারিয়েছে তারা। উত্তরবঙ্গে বিধানসভা আসন 54। 2019 সালে লোকসভা ভোটে 37 আসনে এগিয়েছিল বিজেপি। 2021 সালে সংখ্যাটা কমে যায়, সেবার 30টি আসনে যেতে বিজেপি। 24-এ এর থেকে মাত্র 2টি আসন বাড়ায়, 32 আসনে এগিয়েছিল বিজেপি। পর্যবেক্ষকদের মতে এই পরিস্থিতিতে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ দেওয়া গেরুয়া শিবিরের কাছে অস্বস্তির, যদিও তাদের নেতারা প্রকাশ্যে গুরুত্ব দিতে নারাজ। ওকে ওখানে কার্শিয়াংয়ে টিকিট দেওয়া হবে, উত্তরবঙ্গে বইনি হবে না, আমি আপনাকে বলে দিলাম। 54-র মধ্যে 45-এর উপরে ভারতীয় জনতা পার্টি পাবে, তারপরেও 5-7টা যা পাবে ও অন্যরা পাবে, তৃণমূল ওখানে 0 পাবে। 54-তে 0 হবে, মালদা থেকে আলিপুরদুয়ার, কোচবিহার 0 হবে, আমি আপনাকে আজকে বলে। বিষ্ণুপ্রসাদ শর্মা দীর্ঘদিন ধরেই তিনি বিজেপিতে বিদ্রোহী, একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আমাদের লোককে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি আমরা কি করলাম, কোথায় পৌঁছাইলাম, এটা ধরলাম কি না? আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা আমাদের জনতাকে প্রতিশ্রুতি দিচ্ছি, ওইটা পূরণ কবে হবে? এই কোয়েশ্চেনটা আমি কেন্দ্র সরকারের কাছে রাখতে।
বিজেপির বিধায়ক হিসেবে বিজেপির বিরুদ্ধে সরব। শুধু সরব হওয়ায় নয়, 2024 সালে লোকসভা ভোটে দার্জিলিং থেকে নির্দল প্রার্থী হিসেবেও লড়েন বিষ্ণুপ্রসাদ শর্মা। বিজেপিরই প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে দাঁড়ান। ক্যান্ডিডেট হওয়ার জন্য আমি রাজু বিষ্ণুজিকে একটা শুভেচ্ছা জানাই। উনিও আউটসাইডার, যার জন্য আউটসাইডার ক্যান্ডিডেটকে এবার আমি ভোট দিব না, আমি নিজে দাঁড়াবো বলেছিলাম। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ভোকাল ফর লোকাল, তো আমি লোকালের জন্য ভোকাল হয়েছি, প্রধানমন্ত্রীর কথা শুনেছি, তো আমি দলের বিরুদ্ধে। एक्चुअली वो बीजेपी से तो जीते हैं मगर थे अंदर से टीएमसी। उनके होने से, रहने से, नहीं रहने से पार्टी को कोई फर्क नहीं पड़ेगा, क्योंकि पार्टी में कुछ उनका योगदान भी नहीं है। বিজেপিতে থাকাকালীন বারবার পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সুর চড়িয়েছেন বিষ্ণুপ্রসাদ। সেই কার্শিয়ংয়ের বিধায়ক এখন তৃণমূলে। এবার তিনি কি করবেন? আমি 1 বছর গোর্খা জনমুক্তি মোর্চাতে ছিলাম, তখনও আমার এই দাবি ছিল। কেন? গোর্খা জনমুক্তি মোর্চা তখন বিজেপির সঙ্গে ছিল, বিজেপির দাবি ছিল। আমাদেরকে স্বপ্ন দেখাইছে, ওই স্বপ্নের উপরে বিজেপির যে ম্যানিফেস্টো, আমি ম্যানিফেস্টোর উপরে বলেছি কালকে আমি রাজনীতি করব, তৃণমূল কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করবে সেই ম্যানিফেস্টোর উপরে আমি রাজনীতি করব। ওটা তো বিজেপির সাবজেক্ট ছিল। তো নিউজ 18 বাংলা। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় দুঃসাহসিক ডাকাতি। বাড়ির ছাদের দরজা ভেঙে ভিতরে ঢুকে মাথায় আগ্নেয়াস্ত্র, গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি। কিভাবে ঘটলো, কি হয়েছিল সব জানবো। অনুপম রয়েছে সঙ্গে। অনুপম, দেখো এই যে বাদুড়িয়ার ফুলিয়া গ্রামের ঘটনা, এখানে কৃষ্ণপদ মন্ডলের বাড়িতে ডাকাত দল দুষ্কৃতীরা তারা বাড়ির ছাদের যে দরজা, সেই দরজা ভেঙে বাড়িতে ঢোকে। প্রথমে এই কৃষ্ণপদ মন্ডলের যেসব ছেলে বউ ভাড়া তাদের ঘরে ঢোকে তাদের কে গলায় ধারালো অস্ত্র এবং বন্দুক ঠেকিয়ে তাদের ঘরের থেকে সোনার দানা গয়না টাকা পয়সা নেয়। তারপরে নিচে যখন ছাদের দরজা ভেঙে ডাকাতরা ঢুকলো, বাড়ির কেউ টের পেলেন না? না, দেখো এতটাই সন্তর্পণে এরা কাজটা করেছে যে বাড়ির কেউ টের পায়নি, কিন্তু ঘরের ভেতরে ঢুকে তারপরে কিন্তু সবাই বুঝতে পারে যে তাদের বাড়িতে আর কি ডাকাত পড়েছে। বুঝতে পেরেছি। অনুপম, অনেক ধন্যবাদ। এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায়। রাতের বেলা কিছু দুষ্কৃতী আপনার আমাদের সিঁড়ির ছাদ ভেঙে, সিঁড়ির দরজা কেটে ভিতরে ঢুকে সেখানে গিয়ে লুটপাট চালায়। সেখান থেকে কিছু টাকা পয়সা, কিছু গহনা লুটপাট করে। তারপর নিচে চলে যায় বাবা মায়ের ঘরে। বাবা এবং মায়ের দুজনের গলাতে মাথায় বন্দুক এবং আপনার লাঠি, ধারালো অস্ত্র এগুলো ধরে তাদেরকে বাধ্য করে টাকা পয়সা এবং বাড়ির যা গহনা ছিল সেগুলো দেওয়ার জন্য। প্রায় 60,000 মতো টাকা, আর আপনার বাড়ির প্রতিদিন ইউজের জন্য যে গহনাগুলো থাকে। আবারও ধূপগুড়ি মার্কেটে আগুন, পুড়ে ছাই একটা ওষুধের দোকান। 2 সপ্তাহের মধ্যে 2 বার মার্কেটে আগুন লাগলো, আর এই নিয়ে আতঙ্কে ব্যবসায়ীরা। জলপাইগুড়িতে ধূপগুড়ি মার্কেট, বৃহস্পতিবার রাতে এখানে আবারও আগুন, পুড়ে ছাই হয়ে যায় একটি ওষুধের দোকান। 1 সপ্তাহ আগে এই মার্কেটে আগুন লাগে, পুড়ে যায় 8টি দোকান। এরপর সিসি ক্যামেরার একটি ফুটেজ ভাইরাল হয়, সেখানে দেখা যায় দোকানে আগুন লাগাচ্ছেন এক ব্যক্তি। তারপর ফের এই মার্কেটে আগুন। 15 দিনের মধ্যে 3-4 বার আগুন হয়েছে। এর আগের দিন সিসি ক্যামেরাতে দেখানো হয়েছে যে হচ্ছে আগুন লাগাচ্ছে, এখনো ধরা পড়লো। কি মনে হচ্ছে আগুনগুলো লাগাচ্ছে? তাহলে ইচ্ছা করে সেদিনকে 3 জায়গায় আগুন লাগলো, এখনো প্রশাসন ধরতে পারলো না। আমাদের পাশে বাড়ি আছে, বাড়ি ঘর তো পুড়ে যেতে পারে। 7 দিন পর কি আগুন লাগবে? ধূপগুড়ি মার্কেটে প্রায় 500 দোকান। এমন একটি মার্কেটে 2 সপ্তাহের মধ্যে 2 বার আগুন। ব্যবসায়ীদের বক্তব্য, আগের বার ভাইরাল ভিডিওয় এক ব্যক্তিকে আগুন লাগাতে দেখা যায়, তারপর ফের একই ঘটনা। এ নিয়েই তারা আতঙ্কে। বেশি আতঙ্কেই আছি, এই যে পরিস্থিতিতে সব মালটাল সব পুড়ে নষ্ট হয়ে গেল। আমাদের তো গরিব মানুষ, আমরা তো আর পয়সা করি নাই, এখানে কাজ না করে করতে হয়। মার্কেটে সারাক্ষণ অন্ধকার থাকে, এসডিও অফিস সামনে কোনো ব্যবস্থা নেই, নিরাপত্তা নেই, গোটা মার্কেট অন্ধকার। দুনিয়া আড্ডা হয় ওখানে, আজে বাজে আড্ডা হয় ওখানে, কিন্তু কোনো প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। আমরা খুব আতঙ্কে আছি। কালকে যে আগুন লেগেছিল, পাশেই আমার দোকান আছে, এরপরে যে আমার ওখানে হবে না, এটা কোন মানে আছে? ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।